আবারও স্বাগত ২১ বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজার ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ভিস্তা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১ বিজনেস। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস এর বাজার পরিস্থিতি কেমন এবং কি রকম সম্ভাবনা রয়েছে এই সেক্টরে? জি, অনেক ধন্যবাদ। তো বাংলাদেশে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেসের যে মার্কেটটা আছে, এটা আমরা কম বেশি এখন বর্তমানে ৬০,০০০ কোটি টাকা ধরছি এই ২০২৬ সালে। তো এর মধ্যে মোবাইল বাদে যদি আমরা আদার্স আইটেম ক্যালকুলেশন করি, টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্সেস, কিচেন অ্যাপ্লায়েন্সেস, তো এগুলোর মার্কেট অলমোস্ট প্রায় ৫০,০০০ কোটি টাকার মার্কেট, রিটেল মার্কেট। তো এখানে এর মধ্যে হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে যারা আমরা প্রোডাকশন করছি, অলমোস্ট অ্যাকচুয়ালি লোকাল যে ডিমান্ড এটা ফুলফিল করার মতো ক্যাপাসিটি আমাদের আছে। তারপরেও এখানে কিছু বিদেশি ব্র্যান্ড ইম্পোর্ট হচ্ছে যারা ব্র্যান্ড ফ্যাসিনেশনের জন্য, এবং এটার জন্য সরকারের যথেষ্ট পলিসি আছে। বাট এগুলো যদি আরেকটু বাস্তবায়ন করা হয়, সেই ক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি হয়তো একটু আরেকটু ভালো পজিশনে থাকবে। একটি ওয়ার্ড বলেন, ব্র্যান্ড ফ্যাসিনেশনের জন্য বিদেশি কোম্পানিরা আসছে, অনেকে এই ক্ষেত্রে দ্বিমত হয়ে থাকে। কোয়ালিটি ওয়াইজ, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিদেশি কোম্পানিগুলো ভালো দিয়ে থাকে, আর আমাদের দেশীয় যে ভিস্তা সহ আরো বড় বড় যে কোম্পানি রয়েছে, তারা কি আসলে কোয়ালিটি এনশিওর করতে পারে? অবশ্যই। আমি জাস্ট আমার কোম্পানির কথা বলি যে ভিস্তা আমরা গুগলের সাথে অ্যাফিলিয়েটেড হই ২০২২ সালে, এবং বাংলাদেশের প্রথম গুগল অ্যান্ড্রয়েড টিভি, যেটা আমরা অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভিটা ভাস্ট মার্কেটিং শুরু করি হচ্ছে ভিস্তা থেকে। এবং তখন পর্যন্ত সারা বিশ্বের ৭১টা গুগল অ্যান্ড্রয়েড টিভির ম্যানুফ্যাকচারিং পার্টনার হিসেবে ভিস্তা কিন্তু লিস্টেড ছিল, এখনও আছে। তো অর্থাৎ তখন সনির যে কোয়ালিটি, স্যামসাংয়ের যে কোয়ালিটি, বা যে কোনো গুগল অ্যান্ড্রয়েড টিভির যে কোয়ালিটি, মানে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে, আর ভিস্তার কোয়ালিটি কোনো পার্থক্য নাই, 100% সেম কোয়ালিটিতে। কারণ আমার যে মাদারবোর্ড, আমি জাস্ট একটা কথা বলি যে কম্পিউটার আমরা যারা ইউজ করি, আপনাকে উইন্ডোজ ইউজ করতে হয়, আপনি উইন্ডোজের অপারেটিং সিস্টেম, আচ্ছা, তো এই অপারেটিং সিস্টেম কিন্তু গ্লোবালি সেম। পিস দেখা গেল যে মাদারবোর্ডটাও সেম, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আমি যখন টিভিটা করি, এখন কিন্তু টিভি এগুলো কিন্তু টেকনোলজিক্যাল প্রোডাক্ট, হাই টেকনোলজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ আমাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সব প্রোডাক্টের ক্ষেত্রে কি সমান মেনটেন করা হয়? এছাড়া আমি যেমন ফ্রিজের কথা বলি, ফ্রিজের মধ্যে যে কম্প্রেসার টেকনোলজি, এখানে চায়না বা জাপানেও কিন্তু সব কোম্পানি কম্প্রেসার করে না। আবার যে গ্যাসের কথাটা বলতেছি, গ্যাসের যে আপনার যে কোয়ালিটি, এটাও কিন্তু আমরা মিডল ইস্ট বেস গ্যাস বা আমেরিকান বেস গ্যাসটা ইউজ করি। এছাড়া যদি আমি আরও র মেটেরিয়ালসের কথা বলি, যে কপার, অ্যালুমিনিয়াম, এমএস, বা আপনার পেট্রোকেমিক্যাল যে প্লাস্টিক ম্যাটেরিয়ালস আমরা যেগুলো তৈরি করি, এগুলো কিন্তু ম্যাটেরিয়ালস চায়নাতেই কিন্তু সব করে না। বাট এগুলোর এক একটা দেশে এক একটা সোর্স করা হয়। যেমন আমরা মেটাল আফ্রিকা থেকে নেই, ইউরোপ থেকে নেই, অ্যালুমিনিয়াম মিডল ইস্ট থেকে নেই বা আফ্রিকা থেকে নেই, ইন্ডাস্ট্রিয়াল গোল্ড আফ্রিকা থেকে নেই বা মিডল ইস্ট থেকে নেই। র মেটেরিয়ালের কথা আমি আপনার কাছে এখানেই আসছি। যখন আমার ওভারঅল র মেটেরিয়ালস ব্র্যান্ডের যেটা সেম, আমার ভিস্তা কিন্তু সেম। অর্থাৎ ম্যাটেরিয়ালস, ইলেকট্রনিক্স পণ্য এমন একটা পণ্য, এর বেসিক র মেটেরিয়ালস সব দেশেই সেম, কিন্তু তারপরে আমরা দেখি যে আপনার রিজলিউশন থেকে শুরু করে অনেক কিছু ডিফার করে, হয়তো বা অনেকে এই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করে। বাট আমি আমার পয়েন্টে যেটা আসতে চাই, আপনি বললেন ৬০,০০০ কোটি টাকার বাজার, জি, আমরা ধরে নিলাম $5 বিলিয়ন বাজার, অলমোস্ট $5 বিলিয়ন বাজারে আমাদের কি পরিমাণ র মেটেরিয়াল আমদানি করতে হয়, কত $বিলিয়ন? আপনি একদিকে রেমিটেন্স, মানে একদিকে আমাদের এক্সপোর্ট প্রসিড আসতেছে, আবার আমাদের এখানে আমদানির জন্য অনেক চলে যাচ্ছে না। রাইট। আমি দুইটা প্রোডাক্টের কথা এক্সপ্লেন করি। একটা হচ্ছে যে রেফ্রিজারেটর এবং হচ্ছে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার বর্তমানে আমরা যেটা রুম এসি বলি, আর এসি, এটার মোটামুটি রিটেল মার্কেট হচ্ছে অলমোস্ট প্রায় ৬০০০ কোটি টাকার মার্কেট। আর যদি আমরা এইচ ব্যাগ যেটা সলিউশন, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বা আপনার কমার্শিয়াল বা লাইট কমার্শিয়াল এসি হিসাব করি, এটা অলমোস্ট ৮০০০ কোটি টাকা প্লাস। তো এইখানে আমরা অ্যাকচুয়ালি র মেটেরিয়ালস ইম্পোর্ট করি কম বেশি মোটামুটি ৬০০০ কোটি টাকা হবে। ১৪,০০০ কোটির মধ্যে ৮০০০ কোটির মধ্যে ৬০০০ কোটি। তবে এখানে যদি আমার ইন্ডাস্ট্রি আরো ভালো হয়, আমি যদি এক্সপোর্ট করি আরো বেশি, এটা চলে আসবে ৪০০০ কোটিতে। অর্থাৎ 50% এই প্রসেস কিন্তু আমাদের এখানে সম্ভব। অর্থাৎ আমি যদি গ্লোবাল মার্কেটে এক্সপোর্টে যাই, আমি এই সাপোর্টটা দিয়ে, অর্থাৎ 50% ভ্যালু অ্যাডিশন আমার লোকালি এখানে সম্ভব হবে।
ফ্রিজের ক্ষেত্রেও ঠিক তাই, ফ্রিজের ক্ষেত্রে আরো বেশি হচ্ছে। যেমন একটা ইন্ডাস্ট্রি করছে, ওরা মোটামুটি ধরেন প্রায় এভারেজে 20 লাখ ফ্রিজ উৎপাদন করে। তো এভারেজ ভ্যালু অ্যাডিশন এখানে মোটামুটি 40%-এর মতো আছে। বাট এগুলো হচ্ছে বেসিক র ম্যাটেরিয়ালস থেকে তারা কিন্তু প্রসেস করে। অর্থাৎ আমার এখানে যখন আরো ইন্ডাস্ট্রি হয়ে যাবে, আমরা এক্সপোর্টে আরো বেশি ফোকাস করব, তখন কিন্তু আমার ভ্যালু অ্যাডিশন আরো বাড়বে। আচ্ছা, এই এক্সপোর্ট ফোকাসের সাথে আমি যোগ করতে চাই, আমাদের এখন আমদানি নির্ভরতা কেমন, মানে আমাদের দেশে উৎপাদন কতটুকু হচ্ছে আর কতটুকু আমদানি হচ্ছে, এটা যদি একটু বলতেন। জি, আমি যেহেতু এক্সপ্লেন করলাম, যেহেতু বাংলাদেশে বেসিক র ম্যাটেরিয়ালস হয় না, অর্থাৎ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এই পণ্যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এগুলো পুরোটাই বিদেশ নির্ভর, এবং এটা কোনো একক দেশ না, এবং এটা চায়নাও না। চায়নাকেও নির্ভর করতে হয় অন্য দেশের উপরে, জাপানকেও নির্ভর করতে হয় অন্য দেশের জন্য। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যদি আমরা একটা র মেটেরিয়াল না, কিন্তু ফিনিশড প্রোডাক্ট হিসেবে আমরা আমদানি যে করি। হ্যাঁ, সরি, আবার একটু আমি বলতে যাচ্ছি যে র মেটেরিয়াল আমদানি আমরা শুনেছি আপনার কাছ থেকে, আমরা ফিনিশড প্রোডাক্টও তো আমদানি করি, ইলেকট্রনিক অথবা হোম অ্যাপ্লায়েন্সেস, কতটুকু আমরা আমদানি করি, কতটুকু আপনারা উৎপাদন করছেন? আচ্ছা, জি, এই ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে মানে আমরা যদি আমাদের অ্যাটলিস্ট হিউম্যান টাচ, যেটা যদি আমরা অ্যাসেম্বলিকেও ক্যালকুলেশন করি, অলমোস্ট এখন মোর দ্যান 95% আমরা এখানে লোকালি এখন করছি। তাই মাত্র 5% আমদানি হচ্ছে? 5% আমদানি হচ্ছে, মানে এটা হচ্ছে লাস্ট 1 বছরের ডাটা। আচ্ছা, ঠিক আছে, এটা এক সময় শুরু করেছিলাম আমরা খুবই কম দিয়ে, বাট এটা আরো বাড়ছে। এবং আমরা যেটা মনে করছি যে সরকারের নীতি সহায়তাগুলো বা আপনার পলিসিগুলো যদি শুধু কাগজে না থেকে বাস্তবে রূপান্তর হয়, প্র্যাকটিক্যালি যদি এটা ইমপ্লিমেন্ট করা হয়, এটা 100% চলে আসবে। তাহলে সরকারের নীতি আমরা পরে আসতে যাচ্ছিলাম, যেহেতু আপনি উল্লেখ করেছেন, জি, কোন কোন জায়গায় হাত দেওয়া উচিত এবং সরকার এই নীতি সহায়তা কেন দিবে, এই ক্ষেত্রে আপনারা কেন বলছেন যে বারবার নীতি সহায়তার কথা? কি সম্ভাবনা রয়েছে বেশি এক্সপোর্টের নাকি? অবশ্যই সম্ভাবনা আছে। গ্লোবাল যে মার্কেটটা আছে, জাস্ট আমি যদি সেমিকন্ডাক্টর সহ যদি আমি লাইট ইঞ্জিনিয়ারিংকে আমরা যেটা মূল ফোকাস করি, আসলে টোটাল ইন্ডাস্ট্রিটাকে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলি। এই ইন্ডাস্ট্রির গ্লোবাল মার্কেট হচ্ছে $7 ট্রিলিয়ন। সেখানে তার মানে 7,000 বিলিয়ন, রাইট, 7,000 বিলিয়ন। সেখানে বাংলাদেশের টোটাল আমরা এক্সপোর্ট হিসাব করি লেস দ্যান $1 বিলিয়ন। ঠিক আছে, হোয়ারঅ্যাজ আমরা লোকাল কনজাম্পশন করি মোর দ্যান $5 বিলিয়ন। দেখেন এই যে গ্লোবাল মার্কেটে যে এক্সপ্যানশন, শুধু এইটুকু বলি যে আমেরিকা প্রায় $2,600 বিলিয়ন প্রোডাক্ট ইম্পোর্ট করে, এর মধ্যে চায়না, হংকং বা এই বেস থেকে করে হচ্ছে $1,700 বিলিয়ন, তার মানে $1.7 ট্রিলিয়ন। তো দেখেন এখানে মেজর প্রোডাক্টই হচ্ছে এই ইলেকট্রনিক্স এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্সেস বা গ্যাজেট আইটেম, এবং এগুলো তো চায়না থেকে যায় বেশিরভাগ, না? চায়না থেকে কেন যায়? দেখেন চায়নাতে হচ্ছে অনেক পপুলেশন আছে, সেখানে ওয়ার্কার পাওয়া যায়, এখন তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং তারা টেকনিক্যালি অনেক সাউন্ড। আমার দেশের ছেলেরাও কিন্তু সাউন্ড, বাট তারা কিন্তু প্রপার ওয়ার্ক প্লেসটা পাচ্ছে না। দেখেন যে আমি এইটুকু এক্সাম্পল দিই, আমি একটা প্রতিষ্ঠানে সম্পৃক্ত ছিলাম এক্সপোর্ট এবং পলিসি ডিপার্টমেন্টের হেড হিসেবে অলমোস্ট দীর্ঘদিন আর কি। তো সেখানে যেটা হয়েছে, আমি এক সময় চিন্তা করতাম যে এই যে আমাদের বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট বা টেকনিক্যাল যে ইউনিভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়াররা কোথায় প্র্যাকটিস করবে? স্কোপ ছিল না। তারা কিন্তু এখন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারছে, তার R&D করতে পারছে, রিসার্চ করতে পারছে, এবং প্র্যাকটিক্যালি দে ক্যান ইনভলভ ইন দ্য ইন্ডাস্ট্রি। আগে কিন্তু এই সাপোর্ট ছিল না। এবং এইটুকু বলতে পারি যে লাস্ট 15-16 বছরে বাংলাদেশে কমপক্ষে 2000 বিএসসি ইঞ্জিনিয়ার এরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা কম বেশি কমপক্ষে 5 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা এখন কিন্তু এক্সপিরিয়েন্সড। যেটা হয়েছে যে আমরা যদি আরেকটু এক্সপোর্টের সাপোর্টটা পাই, এখন এক্সপোর্টের সাপোর্টটা কি, যে আমার এখানে ধরেন কাগজে কলমে বেনিফিট দেওয়া আছে। সাপোজ একটা এক্সাম্পল দেই, আমি যদি একটা এসি $300 এক্সপোর্ট করি, সেটা ধরেন আমার $200 র মেটেরিয়ালস এখানে ইম্পোর্ট করতে হবে। এখন এই $200 র মেটেরিয়ালস আমি যখন বাংলাদেশে ইম্পোর্ট করি, আমাকে $200 ডিউটি দিতে হয় প্রেজেন্ট পলিসিতে, মানে 100% ডিউটি দিতে হয়। আমাকে ড্রব্যাক দেয় 1 বছর 1.5 বছর পরে। তাইলে আমি যদি 1 বছরে ধরি, এই $200 1 বছরের ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে আরো $30, 15% যদি ধরি, তাহলে $30 মানে হচ্ছে 3 বারং 36, প্রায় $4,000। অর্থাৎ এই যে আমি যে ড্রব্যাক পাচ্ছি, আমি তো ইনস্ট্যান্ট $4,000 লস করছি। অর্থাৎ গ্লোবাল এক্সপোর্ট মার্কেট খুব কম্পিটিটিভ, এখানে সিঙ্গেল ডিজিট প্রফিট করে কিন্তু গ্লোবাল এক্সপোর্ট করতে হয়। আচ্ছা, 1 বছর লাগে কেন? এটা আমাদের দেশের ড্রব্যাক করার জন্য, এটা আমাদের দেশের পলিসি। ঠিক আছে, আমলাতান্ত্রিক জটিলতা। বাট এখানে যেটা করতে পারে,
এই আমদানি নির্ভর এই যে কাঁচামাল যেটা, যেহেতু এই কাঁচামালটা আমাকে আমদানি করতে হয়, আমি যদি এখানে পুরোপুরি বন্ড ফ্যাসিলিটি পাই, অর্থাৎ আমি কাঁচামাল আনবো, আনার পর আমি যদি লোকাল মার্কেটে সেল করি আমি ডিউটি দিয়েই সেল করব। আর আমি যদি এক্সপোর্ট করি আমাকে ডিউটি দিতে হবে না, তখন কিন্তু আমার এক্সপোর্টে ফোকাস থাকবে, কারণ এক্সপোর্টে আমার ভলিউম হয়। জাস্ট একটা আইটেম বলি যে এয়ার কন্ডিশনার, আমার দেশের যে ওয়েদার এটা 3 মাস থেকে 4 মাস সর্বোচ্চ গরম থাকে, বাকি 8 মাস কিন্তু বর্ষা থাকে। এই 8 মাস কিন্তু আমি গ্লোবাল এক্সপোর্ট করতে পারবো। এবং গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়েদারটা এরকম, যেমন ডিসেম্বরে অস্ট্রেলিয়াতে গরম থাকে, অক্টোবর নভেম্বরে ইউরোপে গরম থাকে, আবার নর্থ আমেরিকাতে হ্যাঁ ঠান্ডা নর্থ থাকে। আমেরিকাতে ঠান্ডা থাকে, আবার মিডল ইস্টে এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত গরম থাকে, আমাদের দেশে মার্চ এপ্রিল মে গরম থাকে। এই যে সারা বিশ্বের যে গ্লোবাল সাইকেল আমি কিন্তু সেটাতে অ্যাচিভ করতে পারবো, এবং আমার ইন্ডাস্ট্রি যেন কখনো বসে না থাকে, এজন্যই কিন্তু আমার গভর্নমেন্টকে এই সাপোর্টটা দিতে হবে।